সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড ইভিনিং। আমি শেখ আসাদুজ্জামান পারভেজ। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার, যেটা প্রথম টপিক আর্টিকেলের ফার্স্ট পার্ট আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা আর্টিকেলের সেকেন্ড পার্ট অর্থাৎ আর একটা গ্যাপস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, তোমরা আর এইটা সলভ করার সময় আমি তোমাদের কিছু নিয়মগুলো বলে দিব যে কোনটা কোন নিয়ম অনুযায়ী হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো মাথায় রাখবে। আচ্ছা, প্রথমে আমরা বলছে রবি ওয়াজ ড্যাশ ড্যাশ স্ট্রিট বয়। দেখো, গতদিন আমি বলেছিলাম যে প্যাসেজ আর্টিকেলের যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্যাসেজ আর্টিকেলের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো বস্তু, এক কথায় কোনো কিছুর নাম যদি প্রথমবারের মতো উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এ বা অ্যান দিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, স্ট্রিট বয়, এই যে বয় শব্দটা, এই যে বয় শব্দটা বা স্ট্রিট বয় শব্দ গুচ্ছ যে আছে, এটা দেখো তো এর আগে কোথাও কি ব্যবহার হয়েছে? এর আগে কোথাও কিন্তু ব্যবহার হয়নি, এটা প্রথমবার। এই জন্য অবশ্যই এখানে আমরা কি ব্যবহার করব? এ অথবা অ্যান। এখন দেখো, এটি হচ্ছে কনসোনেন্ট যেহেতু, তাহলে অবশ্যই এ হবে। তাহলে রবি ওয়াজ আ স্ট্রিট বয় লিখলাম। লেখার পরে হি ওয়াজ বেসিকলি, বলছে বেসিকলি, আমরা অনেকে এটার উচ্চারণ বেসিক্যালি বলে থাকি, আসলে ওটা ভুল প্রোনাউন্সিয়েশন। বলছে বেসিকলি, মূলত হি ওয়াজ অরফ্যান। এখানেও দেখো একই, এখানে যে অরফ্যান শব্দটা, যেটাকে আমরা বাংলায় বলি এতিম বা যার বাবা মা নেই, তো এই যে অরফ্যান শব্দটা দেখো, এই অরফ্যান শব্দটা এই আগে কোথাও আছে কি? আগে কোথাও নেই, এটাই প্রথমবার, এখানে প্রথমবারের মতো আছে। তাহলে ওই নিয়ম অনুযায়ী যে শব্দটি প্রথমবার থাকবে, কোনো ব্যক্তি বা বস্তুর নাম প্রথমবার উল্লেখ থাকলে, তাহলে সেক্ষেত্রে এ বা অ্যান। তাহলে এখানে আমরা এ বা অ্যান লিখবো। এখন কোনটা লিখবো? দুইটা, যে কোনো একটা ইচ্ছা মতো তো লেখা যাবে না। দেখো, অরফ্যান শব্দটা ও ভাওয়েল আছে না? ভাওয়েল আছে, ভাওয়েল যেহেতু আছে সেহেতু আমরা অবশ্যই এখানে অ্যান লিখবো। অ্যান লিখলাম। লেখার পরে she lived in ড্যাশ স্ট্রিট অফ ঢাকা সিটি। এখানে বন্ধুরা একটি মজার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম রয়েছে, যেটা অনেকেই ভুল করে। তোমরা আর্টিকেলের নিয়মে পড়েছো যে রোড এগুলোর ক্ষেত্রে তোমার কি হয়? দি হয়, কিন্তু স্ট্রিটস, অ্যাভিনিউ এগুলোর ক্ষেত্রে দি হয় না। কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখবে, এখানে আমরা স্ট্রিটস আছে তারপরেও আমরা দি ব্যবহার করব। যারা আমার গত দিনের আর্টিকেলের, অর্থাৎ আর্টিকেলের ফার্স্ট এপিসোডের যে ক্লাসটা, ওই ক্লাসটা যারা করেছো তারা এই নিয়মটা খুব, এখন আমি যেটা বোঝাবো এই নিয়মটা খুব ইজিলি বুঝতে পারবে, কারণ আমি গত দিন এখন আমি যেটি আলোচনা করব ওটি আমি প্রথম এপিসোডে আলোচনা করেছি। যাই হোক, অনেকের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। বলছে হি লিভড ইন ড্যাশ স্ট্রিট অফ ঢাকা সিটি। এখানে আমরা দি লিখবো, এখানে আমরা কি লিখবো? দি লিখবো। এখন কথা হচ্ছে যে ওই যে অনেকে এখন চিন্তা করবে, অনেকে কিন্তু এখানে ক্রস দিবে। কেন ক্রস দিবে? কারণ তারা আর্টিকেলে পড়েছে যে রোডের পূর্বে দি হয়, আর তাছাড়া স্ট্রিটস, অ্যাভিনিউ এগুলোর পূর্বে দি হয় না। তারা কি করবে? এখানে ক্রস দিয়ে দিবে। কিন্তু বন্ধুরা এখানে দি হবে কেন? আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে। নাউন, আমার এখানে জায়গা নেই এই জন্য আমি লিখছি না। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন থাকলে প্রিপোজিশনের আগে নাউনটির পূর্বে দি হয়। এখানে দেখো, আমরা একটু খেয়াল করি, স্ট্রিটস এটা কি? নাউন। অফ এটা হচ্ছে, স্ট্রিটস হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, তারপরে ঢাকা সিটি হচ্ছে নাউন। যাই হোক, আমরা অত কিছু চিন্তা না করি। তাহলে এখানে দেখো, নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের আগের নাউনটার পূর্বে কি হবে? দি হবে। তাহলে এই যে প্রিপোজিশনের আগের নাউনটি আছে এর আগে দি হবে। তাহলে এই নিয়মটি মনে রাখতে হবে যে যদি এরকম কোথাও কোনো থাকে যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশনের আগে নাউনটির পূর্বে অবশ্যই কি হবে? দি হবে। এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবে।
আজানের জন্য আমরা একটু বিরতি নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, তাহলে ওখানে আমরা যদিও আমি কি বললাম, যদিও আমরা জানি যে স্ট্রিট অ্যাভিনিউ এগুলোর পূর্বে দি বসে না, কিন্তু দি কখন বসবে, যখন এই স্ট্রাকচার থাকবে, নাউন প্লাস প্রিপোজিশন থাকবে তখন। আচ্ছা, এরপরে ডি নম্বরটা, ডি নম্বরে এখানে কি করব বন্ধুরা, আমরা ডি নম্বরে এখানে কি আমরা আর্টিকেল বসাবো? এখানে আমরা আর্টিকেল বসাবো না, এখানে আমরা ক্রস বসাবো, এখানে আমরা ক্রস বসাবো। একটা জিনিস খেয়াল রাখবে, সাধারণত প্রপার নাউনের পূর্বে কি হয় না, কোনো আর্টিকেল হয় না। প্রপার নাউনের পূর্বে কি হয় না, আর্টিকেল হয় না। দেখো ঢাকা, এটা একটি প্রপার নাউন, এই প্রপার নাউন হওয়ার কারণেই কিন্তু কি হলো না, আর্টিকেল হলো না। তবে একটা জিনিস আমি ডিটেলস বলে দেই, কারণ আমি আমার প্রথম ক্লাসেই বলেছি, এখন ইন্টারমিডিয়েটে তোমাদেরকে কিন্তু ওভাবে পড়লে হবে না। কোন রকম রুলস পড়লাম, রুলস পড়ে মার্কস পাওয়ার মতো করে রুলস পড়লাম, আয়ত্ত করলাম, হয়ে গেল, এরকম না। তোমাদের কিন্তু এরপরে অ্যাডমিশন, আ গ্রেট ব্যাটেলফিল্ড অফ a great battlefield is waiting for you, একটা বড় যুদ্ধক্ষেত্র তোমার জন্য কিন্তু সামনে অপেক্ষা করছে, এবং you have to be prepared for that, তোমাকে অবশ্যই এর জন্য প্রস্তুত হতে হবে আগে থেকেই। তো যেটা বললাম যে আমি এই জন্য আমি ডিটেইলস বলে দেই যে কখন, আবার অনেক সময় প্রপার নাউনের ক্ষেত্রে কখন হয়, মনে রাখবে যখন প্রপার নাউনটি দ্বারা বিখ্যাত কোনো কিছু বোঝাবে, ঠিক আছে? কি বললাম, বিখ্যাত কোনো কিছু বোঝাবে। যেমন আমরা যেমন দ্য তাজমহল, দ্য ব্রিটিশ মিউজিয়াম, হ্যাঁ, দ্য লুভর মিউজিয়াম, এরকম বলি না? দেখো, ব্রিটিশ মিউজিয়াম প্রপার নাউন, নির্দিষ্ট একটি কোনো কিছুকে একটি মিউজিয়ামের নাম বোঝাচ্ছে। তারপরে দি লুভর মিউজিয়াম, এটা হচ্ছে বিখ্যাত একটি মিউজিয়ামের নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট। কিন্তু কেন আমি প্রপার নাউন, কিন্তু কেন দি ব্যবহার করেছি, কারণ যখনই নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে এবং বিখ্যাত হবে, তখন সেক্ষেত্রে বিখ্যাত হলেই আমরা, বা বিখ্যাত বা প্রসিদ্ধ হলেই সেক্ষেত্রে আমরা প্রপার নাউন হলেও দি ব্যবহার করব, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কিন্তু ব্যক্তি যদি হয়, ব্যক্তি যতই বিখ্যাত হোক, যত কিছুই হোক, তার আগে কিন্তু দি ব্যবহার করা যাবে না। যেমন আমরা যদি বলি অ্যালবার্ট আইনস্টাইন ইজ আ গ্রেটেস্ট ফিজিসিস্ট, তাহলে কি বলতে পারি যে অ্যালবার্ট আইনস্টাইন ইজ আ গ্রেট ফিজিসিস্ট অর সায়েন্টিস্ট। এখানে দেখো, অ্যালবার্ট আইনস্টাইনের সামনে যদি গ্যাপ থাকে, তুমি ওখানে কখনোই দি দিতে পারবে না। তাহলে মনে রাখতে হবে, প্রপার নাউন যদি ব্যক্তিকে নির্দেশ করে, ওটা যত বিখ্যাতই হোক না কেন, তার আগে কি হবে না, দি হবে না। আবার বলছি, প্রপার নাউন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেটা যতই বিখ্যাত হোক না কেন, ওটার পূর্বে কখনোই দি হবে না। কিন্তু প্রপার নাউনটি যদি কোনো স্থান বা কোনো দালান কোঠা, এক কথায় বিখ্যাত কোনো জিনিসপত্র বা বিখ্যাত কিছু যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রপার নাউনটার আগে দি হবে। হ্যাভ ইউ গট ইট? ইয়েস। আচ্ছা, তো তাহলে ঢাকা, এটা কি খুব ইম্পর্টেন্ট একটা শহর? খুব ইম্পর্টেন্ট শহর না, বা ইম্পর্টেন্ট কিছু না, এই জন্য আমরা এখানে ক্রস ব্যবহার করলাম, ঠিক আছে? এরপরে ওয়ান ডে হি ওয়েন্ট টু, দেখো এখন কথা হচ্ছে যে আমরা একই নিয়ম আবার পেয়ে গেলাম। দেখো তো বন্ধুরা, এই যে মার্কেট শব্দটি, এর আগে আর কোথাও আছে? মার্কেট শব্দটি কোথাও আছে এর আগে? না, কোথাও নেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমবার উল্লেখ আছে। এই জন্য অবশ্যই আমরা এখানে কি ব্যবহার করব, এ বা এন। এখন দেখো, মার্কেট কনসোনেন্ট, এই জন্য আমরা অবশ্যই এখানে এ ইউজ করব। তাহলে এখানে আমরা কিছু নিয়ম জানলাম। তো ওই নিয়মটা, যেমন এটার একটা নিয়ম জানলাম, এটার একটা নিয়ম জানলাম, ঠিক আছে? এটা নিয়ম, স্ট্রিটের পূর্বে কখন দিয়ে হবে, এটার একটা নিয়ম জানলাম, এটার একটা নিয়ম জানলাম, এবং প্রথমবার, দ্বিতীয়বার, সেক্ষেত্রে প্রথমবার এ বা এন, এইটা। এরপরে বলছে দেয়ার হি স ড্যাশ ফ্রুট সেলার সেলিং ফ্রুটস। আচ্ছা, দেখো তো, ফ্রুট সেলার কি এর আগে কোথাও আছে? এই যে ফ্রুট সেলার, এর আগে কোথাও আছে? এই শব্দটা বা শব্দগুচ্ছের উল্লেখ কোথাও আছে? এর আগে নেই, প্রথমবার উল্লেখ আছে, এই জন্য এ বা এন। এখন দেখো, এটা কনসোনেন্ট, এই জন্য অবশ্যই আমরা এখানে এ ইউজ করব, ঠিক আছে? এ ইউজ করলাম। এরপরে তারপরে দেখো, হি স আ ফ্রুট সেলার সেলিং ফ্রুটস। তারপরে বলছে ওল্ড ম্যান, এখানে কিন্তু
অন্য একজন ব্যক্তির কথা বলা হয়েছে, ওল্ড ম্যান ওয়াজ বাইং সাম অ্যাপেলস, বলছে বৃদ্ধ লোক কি করছিল, অ্যাপেলস কিনছিল। আচ্ছা ওল্ড ম্যান, এই ওল্ড ম্যান কি আগে কোথাও উল্লেখ আছে? উল্লেখ নেই, এই জন্য অবশ্যই এখানে আমরা কি করব, এ বা অ্যান, এটা যেহেতু ফার্স্ট টাইম উল্লেখ আছে এই জন্য এ বা অ্যান। এখন এটার ভাওয়েল আছে তাহলে অবশ্যই এখানে অ্যান। এখন বন্ধুরা এই বিষয়টি মাথায় রাখবে যে এখানে যে বিষয়টি সেটা অনেকেই ভুল করে। অনেকে কি ভুল করে, অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে যে এখানে আমরা অ্যান দিছি ঠিক আছে, অনেকে এটা স্মল লেটারে দিবে। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বন্ধুরা, তোমরা তো শুধু উত্তর লিখবা ঠিক আছে, উত্তর যখন লিখবা অনেকে এই বিষয়টা একেবারেই গ্রাহ্য করে না যে কোথায় ক্যাপিটাল লেটারে উত্তর লিখবো, কোথায় উত্তর লেখা শুরু করব, কোথায় স্মল লেটারে। অনেকে দেখবা যে উত্তর লেখার সময় ছোট হাতের এ দিবে, এখানে এখানে কি দিবে, ছোট হাতের এ দিবে, কিন্তু এই ব্যাপারে অবশ্যই তোমাদেরকে কনসিয়াস থাকতে হবে। কারণ এখানে আমি বড় হাতের দিয়েছি কেন, কারণ দেখো এই সেন্টেন্স, এই গ্যাপটি একেবারে সেন্টেন্সের শুরুতে রয়েছে, একদম স্টার্টিং এ, এই জন্য আর এন যেহেতু এই সেন্টেন্সটির প্রথম শব্দ, এই জন্য আমি অবশ্যই কি করব, ওটা ক্যাপিটালাইজ করে দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবে। আর একটা বিষয় বলে রাখি, তোমরা যখন শুধু উত্তর লিখো অনেকে কি করো, দেখা যাচ্ছে যে আমি একটু দেখাই দেই, আচ্ছা আমি উপরের গুলো মিশাই দিই যেহেতু আমার উপরের গুলোর কাজ হয়ে গেছে। যেমন অনেকে কি করবে, এ নম্বর মনে করো একটা দিল, ধরে নাও এখানে ডি হলো, বি নম্বর হচ্ছে অ্যান হলো, ঠিক আছে, বি নম্বর হচ্ছে অ্যান হলো। অনেকে কি করে এইখানে ফুল স্টপ দেয়, কি করে ফুল স্টপ দেয়। আচ্ছা ওখানে কোন হিসেবে ফুল স্টপ হবে বলো? আমরা জানি কোন শব্দের, কোন শব্দকে সংক্ষিপ্ত রূপে লিখতে গেলে তারপরে ফুল স্টপ দিতে হয়। ডিএন কোনো কিছুর কি সংক্ষিপ্ত রূপ? সংক্ষিপ্ত রূপ না, তাহলে তুমি কেন ফুল স্টপ দিবা? আর একটা বিষয় আমরা যেটা জানি যে একটা কমপ্লিট বা পরিপূর্ণ সেন্টেন্সেই শুধুমাত্র কি হবে, একটা পরিপূর্ণ সেন্টেন্সেই কিন্তু ফুল স্টপ হবে। তাহলে এটা কি পরিপূর্ণ সেন্টেন্স? এগুলো কি সেন্টেন্স? এগুলো সেন্টেন্স না, সেহেতু এখানে কোনো ফুল স্টপ হবে না, ঠিক আছে। যেহেতু এগুলো পরিপূর্ণ সেন্টেন্স না সেহেতু এখানে কোনো ফুল স্টপ দেয়া যাবে না। এগুলো কিন্তু অনেক বড় বড় ভুল, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে এটা বোঝা গেল। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে where we should use capital letters and where we should not, আমাদের কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা উচিত এবং কোথায় উচিত না সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে তাহলে an old man, এটা তো আমি বললাম, he looked at him with a sad look, with a sad look। দেখো একটা জিনিস মনে রাখবে, নাউন দৃষ্টি, এখানে একটা দৃষ্টির কথা বোঝাচ্ছে, তাহলে এই লুকের আগে স্যাড আছে এবং লুকটা দেখো সিঙ্গুলার ফর্মে আছে, এই জন্য আমরা অবশ্যই এখানে একটা আর্টিকেল ইউজ করব। এখানে দুইটি তুমি ব্যবহার করতে পারো, এখানে ক্রস ব্যবহার করতে পারো, তবে এই আর্টিকেল ব্যবহার করাটা বেশি ভালো। এরপরে হিজ মাউথ ওয়াটার্ড, বলছে তার জিভে জল চলে আসলো, তার মুখে জল চলে আসলো। আমরা বলি না যে এটা দেখে বা এই খাবারের কথা শুনে আমার জিভায় জল চলে আসছে বা মুখে জল চলে আসছে, তার মুখে বা জিভায় জল বা পানি চলে আসলো। আচ্ছা আমরা যেটা মনে করি যে জল হয়তো বা হিন্দুদের শব্দ, আসলে কিন্তু এটা না, কারণ হচ্ছে পানির সমার্থক হচ্ছে জল। এখন দেখা যাচ্ছে যে ওইটা তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, যে কোনো শব্দকে তুমি বেছে নিতেই পারো। একজন হিন্দু জল বলতেছে বলে না মুসলিমরা জল বলা যাবে না, ওরকম কিন্তু না। জল জাস্ট হচ্ছে পানির একটা সমার্থক শব্দ, ওটা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ব্যবহার করতে পারে। অনেকে হয়তো বা আমি জল বলতেছি চিন্তা করতেছো হিন্দু নাকি আবার, আচ্ছা যাই হোক। তাহলে হিজ মাউথ ওয়াটার্ড অ্যাট সাইট। দেখো আমি আবারও বলছি, গত আমার ফার্স্ট ভিডিওটি যারা ক্লাস করেছো তারা এই নিয়মটা ইজিলি পারবে, এটি ইজিলি পারবে। আমি বলেছিলাম নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, তাহলে প্রিপোজিশনের আগে নাউনটির পূর্বে দি, এখানে আমরা
দি দিলাম, যেহেতু প্রিপোজিশনের আগে নাউনটির পূর্বে দি দিলাম ওই নিয়ম অনুযায়ী। হি উইশড ইফ হি কুড হ্যাভ অ্যান অ্যাপেল, হ্যাভ অ্যান অ্যাপেল, তাহলে এখানে আমরা অ্যান দিলাম। অ্যান কেন দিলাম? যেহেতু অ্যাপেল এ আছে এই জন্য অ্যান দিলাম। বন্ধুরা, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমরা এই যে যেমন এখানে এইটা আমি কি করেছি, এইটা আমি কিন্তু কোনো নিয়মের উপর বেস করে করি না, মানে আই হ্যাভ টোটালি ডিপেন্ডেড অন দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। আমি একদম সম্পূর্ণরূপে এই সেন্টেন্সটির অর্থের উপর নির্ভর করেছি। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আর্টিকেল করতে হলে তোমার কিছু রুলস জানতে হবে, টেকনিক জানতে হবে, এবং পাশাপাশি তোমাকে কি করতে হবে, রুলসের পাশাপাশি তোমাকে সেন্টেন্সের অর্থের উপরও নির্ভর করতে হবে। কারণ একটা জিনিস দেখো, সবকিছু কিন্তু নিয়মের উপর, এই যে এতগুলো আমরা নিয়ম অনুযায়ী করলাম, কিন্তু এইটা আমরা কি করেছি, এইটা আমরা কিন্তু নিয়মের উপর, এই যে 10টা ছিল, 10টার মধ্যে 9টা আমরা নিয়ম অনুযায়ী করেছি, কিন্তু একটা নিয়ম অনুযায়ী করিনি, এটা হচ্ছে অর্থ অনুযায়ী। তো মনে রাখতে হবে যে হচ্ছে সব নিয়ম অনুযায়ী হবে না। যেমন একটা বিশেষ করে ভাষা কিন্তু অর্থের উপরে অনেক বেশি নির্ভরশীল। কারণ কি দেখো, আমরা যখন এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হই বা এই পৃথিবীতে যখন পদার্পণ করি, তখন কিন্তু আমরা যখন কথা বলতে শিখি, কথা উত্তর দিতে শিখি, আমরা জাস্ট অত ব্যাকরণ বা অত গ্রামার, অত নিয়ম কানুন জানতাম না। আমরা জাস্ট কেউ একজন কথা বলতেছে আমাদের সাথে, তার কথার সেন্সটা বুঝে আমরা সেই অনুযায়ী উত্তর দিতাম, আমরা কিন্তু অত নিয়ম কানুন জানতাম না। তো ভাষা কিন্তু শুধু নিয়মের উপর নির্ভর করে না, অর্থের উপরে নির্ভর করে। এই জন্য আর্টিকেল করতে হলে তোমাদেরকে অবশ্যই যে কয়টি জিনিস মাথায় রাখতে হবে আমি সেটি আবার বলে দিব। আর আমরা আর্টিকেলের উপর গত ক্লাসের প্রথম যেটা এপিসোড আমাদের ছিল, সে প্রথম এপিসোডে আর্টিকেল সম্পর্কে অনেক বেসিক ফান্ডামেন্টাল ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছি, যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েটের শুধু একাডেমিক না, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। আমি গত ক্লাসে বলেছি যে তোমাদের কিন্তু সামনে তোমাদের জন্য একটা যুদ্ধক্ষেত্র অপেক্ষা করছে, সেজন্য তোমাকে এখন থেকে প্রিপেয়ার্ড হতে হবে। তো অনেক ফান্ডামেন্টাল বা বেসিক আলোচনা করেছি আর্টিকেলের উপর, যেগুলো তোমার জানলে সুবিধা হবে এখন এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার সুবিধা হবে। ওখান থেকে অনেক প্রশ্ন তুমি পাবে। যারা আমার এর আগের ভিডিওটি দেখো নাই, তারা ওই ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আর আমি এখন একটু ব্রিফ যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আর্টিকেল করতে হলে তোমার যে বিষয়গুলো, আজকে আমাদের আর্টিকেলের লাস্ট ক্লাস, অর্থাৎ এরপরে আর্টিকেলের উপর আর কোনো ক্লাস হবে না। আর আমি বলেছিলাম যে তোমরা ছোটবেলায় আর্টিকেলের রুল ধরে ধরে পড়ে এসেছো, কিন্তু আপার লেভেলে আর্টিকেলের রুল ধরে ধরে পড়ার কোনো সুযোগ নেই, বা আমি পড়াবো না, কোনো টার্মসই রুল ধরে ধরে পড়াবো না। আমি এরকম প্র্যাকটিস দিব, প্র্যাকটিসের মাধ্যমে সলভ করে ওই কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে ওই একসাথে আমাদের প্র্যাকটিসও হবে, সলভ হবে, মানে এক ঢেলে দুই পাখি, প্র্যাকটিস হবে, সলভ হবে, এবং আমরা নিয়মগুলোও জানতে পারবো। এক ঢেলে দুই পাখি হয়ে যাবে। তো দুই পাখি না, এক ঢেলে তিন পাখি হয়ে যাবে। এখন দেখো আমি কিছু নিয়ম বলে দেই যে তোমরা আর্টিকেল করার সময় অবশ্যই যে যে বিষয়গুলো মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কোথায় উত্তরের, অর্থাৎ যেখানে আমরা আর্টিকেল করার সময় আমি লাস্ট ডিরেকশনস আর্টিকেলের উপর যেগুলো দিচ্ছি এগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর্টিকেল সলভ করার সময় তোমাদেরকে কি কি মনে রাখতে হবে। এক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে প্যাসেজ আকারে তোমরা যখন আর্টিকেল করবে, প্যাসেজ আর্টিকেলের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুর নাম প্রথমবার উল্লেখ থাকলে এ বা অ্যান, তারপরে প্রথমবারের পর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার থাকলে অবশ্যই দি ইউজ করতে হবে। ঠিক আছে, এই নিয়মগুলো খেয়াল রাখবে। আর সলভ করার সময় যে যে নিয়মগুলো বলেছি ওগুলো তোমরা ভিডিওতেই পাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই অনেকে উত্তর শুধু লিখো, উত্তর তো অবশ্যই লিখবে, লিখার পরে এই যে ফুল স্টপ দাও, এই ফুল স্টপ কখনোই দেওয়া যাবে না, কারণ আমরা সেন্টেন্স ছাড়া ফুল স্টপ ইউজ করি না। এগুলো তো সিঙ্গেল ওয়ার্ড, এখানে কিন্তু কোনো ফুল স্টপ হবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে
যদি কোনো সেন্টেন্সের একেবারে শুরুতে আর্টিকেলের গ্যাপ থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটা লেখার সময় তোমাকে প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তুমি যদি ছোট স্মল লেটারে লিখো আর স্যার যদি ওটা খেয়াল করে তাহলে কিন্তু মার্কস কেটে নিবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সর্বশেষে যেটা বলতে চাই, তোমরা আমি যেই সলভ দুইটি ক্লাসের সলভ করতে গিয়ে আমি যেই নিয়মগুলো বলেছি ইম্পর্টেন্ট যেগুলোর মধ্যে আসে সেগুলোই আলোচনা করেছি। তোমরা আমাদের ভিডিওগুলো ভালো করে শুনে নিয়মগুলো আয়ত্ত করে বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে। জানো প্র্যাকটিস কি? প্র্যাকটিস ডাজ মেক আ পারসন পারফেক্ট। আমি কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এভাবে প্রবাদ বাক্যটা এইভাবে আছে, যদিও প্রবাদ বাক্য চেঞ্জ করা উচিত না। প্র্যাকটিস ডাজ মেক আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস অবশ্যই একটা মানুষকে কি করবে? পারফেক্ট করবে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নিয়ম জেনে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যা যা পড়ানো হলো সেগুলো প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।